আর সেদিন অনেক রাত পর্যন্ত বিছানায় শুয়ে ব্যাপারটা নিয়ে চিন্তা করতে করতে আমার মনের মধ্যে এই উপলব্ধি হলো যে আমার এতদিনকার নিস্তরঙ্গ জীবনে একটা অসাধারণ ও চ্যালেঞ্জিং কিছু ঘটতে চলেছে। এও বুঝলাম যে আমার দিক থেকে যে সংকোচ এতদিন আমার ও রাঙা কাকাবাবুর সম্পর্কের মধ্যে আড়াল সৃষ্টি করে এসেছে তা আমাকে এবার কাটিয়ে উঠতে হবে। দ্বিতীয় সাক্ষাৎকারের সময় রাঙা কাকাবাবুর আহ্বানে শয্যা পার্শ্বে গিয়ে বসতে আমি আর ইতস্তত করলাম না। সেদিন থেকে শুরু করে প্রতিদিন ওর বিছানার বাঁ দিকে ঘন্টার পর ঘন্টা বসে প্ল্যান নিয়ে আলাপ আলোচনা চলতে লাগলো। আলোচনা যত অগ্রসর হলো, পরিকল্পনা যখন দানা বাঁধতে শুরু করলো, আর তখন আমি উঠে বারান্দার দিকের দরজাটা প্রায় বন্ধ করে দিয়ে আসতাম, যাতে চট করে কোনো আত্মীয় পরিজন ঢুকে না পড়ে। মা জননীর ঘরের দিকের অন্য দরজাটি অবশ্য বরাবর বন্ধই থাকতো। পরদিন সন্ধ্যায় আমি যখন তার কাছে ফিরে গেলাম, তখনও আমার মনে কোনো সুচিন্তিত মতামত গড়ে ওঠেনি। তার কারণ, প্রথম দিন প্ল্যান সম্বন্ধে উনি আমাকে যেটুকু বলেছিলেন তা যথেষ্ট ছিল না। সাহস সঞ্চয় করে ওর মুখোমুখি হলাম। এবার থেকে শুরু হলো প্রতিদিনের দেখা সাক্ষাৎ। এই সাক্ষাৎগুলো খুব সহজ ও স্বাভাবিক দেখানো দরকার। অনেক সময় আমাকে ঘোরাফেরা করে বেড়াতে হতো যতক্ষণ না বাইরে অতিথিরা উঠে যান। ঘরে যদি আত্মীয় স্বজন বা ভৃত্যরা কেউ থাকতো তাহলে অপেক্ষা করে থাকতে হতো। রেডিওটা নিয়ে নাড়াচাড়া করতাম, কিংবা আর কোনো তুচ্ছ কাজ। অসুস্থ কাকাকে ভাইপো দেখতে আসবে, এতে অবশ্য অস্বাভাবিক কিছু ছিল না। তবুও রাঙা কাকাবাবু ভেবেচিন্তে একটা অজুহাত বার করলেন। কেউ প্রশ্ন করলে বলা হবে যে আমি রেডিও ভালো চালাতে পারি, তাই ওকে ফরেন ব্রডকাস্টগুলো শুনতে সাহায্য করি। অবশ্য উনি সত্যিই যুদ্ধের গতি প্রকৃতি খুঁটিয়ে খুঁটিয়ে দিনের পর দিন পর্যবেক্ষণ করছিলেন এবং বার্লিন, রোম ও লন্ডনের সংবাদ প্রচার ও ভাষ্য ঘন্টায় ঘন্টায় শুনতেন। আমরা ওর পরিস্থিতির মূল্যায়ন মন দিয়ে শুনতাম। যুদ্ধে অথবা কূটনীতিতে ইংরেজ কোনো বেকায়দায় পড়েছে শুনলে উনি সত্যিকারের আনন্দ পেতেন। আমরাও সেই আনন্দের ভাগী হতাম। আমাদের আলোচনা যত অগ্রসর হতে লাগলো, আমার আত্মবিশ্বাস ততই বাড়তে লাগলো। আমার এই নবলব্ধ সাহসের ফলে আমি আশ্চর্য হয়ে দেখলাম যে আমি রাঙা কাকাবাবুর কোনো কোনো প্রস্তাবের সমালোচনা বা বিরোধিতা করছি। আর ধীরে ধীরে তার সম্বন্ধে আবার সংকোচের প্রাচীর একেবারে ভেঙে গেল। 1941 সালের গোপন যাত্রার পরিকল্পনার সময় রাঙা কাকাবাবুর আরেক বিদেশ যাত্রার কথা আমার প্রায় মনে হতো। 1933 সালের গোড়ার কথা। জব্বলপুর সেন্ট্রাল জেলে দুই ভাই তখন একসঙ্গে বন্দী। রাঙা কাকাবাবু রোগে শয্যাশায়ী। চিকিৎসার জন্য সরকার তাকে ইউরোপ যেতে অনুমতি দিয়েছে। আমরা কয়েকজন মা ও আমাদের ঠাকুরমার সঙ্গে তাকে বিদায় দিতে গিয়েছি। সে আরেক ধরনের যাত্রা। জেল থেকে কড়া পুলিশ পাহারায় অ্যাম্বুলেন্স করে আর তাকে স্টেশনে নিয়ে গেল। আর সেখানে স্ট্রেচারে করেই তাকে ট্রেনের কামরায় তুলে দিল। জেলের মধ্যে বাবার কাছে বিদায় নেওয়ার সময় রাঙা কাকাবাবু ভেঙে পড়লেন। বাবার কাঁধে মাথা রেখে কাঁদলেন। বোম্বাই থেকে তাকে জাহাজে তুলে দেবে এবং জাহাজ ভারতের কুল ছেড়ে যাবার পর তিনি মুক্ত হবেন। অনুশাসনের আর শেষ নেই। 1933 থেকে 1941 ব্রিটিশ সরকারের সব বাধা নিষেধ তুচ্ছ করে ও সব অনুশাসন অগ্রাহ্য করে কি প্রতিশোধী না 1941 নেমা গেল। কেবল 1941 সালের গোপন যাত্রার আগে বাবার কাছ থেকে রাঙা কাকাবাবু কিভাবে বিদায় নিয়েছিলেন সেটা আর জানতে পারলাম না। রাতের পর রাত রাঙা কাকাবাবুর সঙ্গে আলোচনা করবার সময় আরেকবার 1936 সালে কার্শিয়াংয়ে তার ঘনিষ্ঠ সাহচর্যে যে দিনগুলি কাটিয়েছিলাম তার কথাও আমার মনে পড়ত। সে সময় খুব কাছ থেকে তার অনেক কথাবার্তা শুনবার একটা সুযোগ পেয়েছিলাম। 4 বছর ইউরোপে নির্বাসনের পর আর তিনি দেশে ফেরা মাত্র সরকার তাকে গ্রেফতার করলো এবং বাবার কার্শিয়াংয়ের বাড়িতে বন্দি করে রাখলো। সেই সময় আমার দাদা অমিয়নাথ ও আমি গরমের ছুটিটা রাঙা কাকাবাবুর সঙ্গে কার্শিয়াংয়ে কাটাবার অনুমতি পেলাম। আমি সবে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। বোধ করি খানিকটা ভাবতে ও বুঝতে শিখেছি। কথাবার্তা অবশ্য প্রায় সবই হতো রাঙা কাকাবাবু ও আমার দাদা অমিয়নাথের সম্বন্ধে, এবং আমি ছিলাম নীরব শ্রোতা। সকাল থেকে আরম্ভ করে বেশ রাত পর্যন্ত, এমনকি ঘোর বর্ষার মধ্যে বেড়াতে বেড়াতে রাঙা কাকাবাবু কথাবার্তা চালাতেন। বিষয়ের কোনো সীমা ছিল না। পারিবারিক খুঁটিনাটি ব্যাপার,
নিজের জীবনের সুখ দুঃখের কাহিনী থেকে আরম্ভ করে দেশ বিদেশের রাজনীতি, ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস পর্যন্ত। তার ছেলেবেলার স্মৃতিচারণে আমার আগ্রহ ছিল বেশি, কারণ সেই বয়সে নিজের অভিজ্ঞতার সঙ্গে সেগুলি মিলিয়ে নিতে পারতাম। আমাদের দিকে একটু চেয়ে খানিকটা দুঃখের স্বরে হয়তো বললেন, জানো, আমি যখন তোমাদের বয়সী বা আরো ছোট, বাড়িতে আমাকে বিশেষ করে কেউ গাছের মধ্যে আনতেন না। প্রায় সকলেই বলতেন যে ওটা একটা বদ্ধ পাগল, জীবনের কিছুই হবে না। একটু পরেই হয়তো বিষয়টা সম্পূর্ণ বদলে নিয়ে যেন ভবিষ্যতের একটু আভাস দিয়ে বললেন, লেনিনের একটা গল্প শোনো। এই যেমন আমরা বেড়াচ্ছি, লেনিন তার সাথীদের নিয়ে লন্ডনের রাস্তায় যখন বের হতেন, লন্ডনের ববিরা মানে পুলিশ কনস্টেবলরা তাকে দেখিয়ে পরিহাস করে বলতো, দেখ দেখ, ওই লোকটার নাম হলো লেনিন। ওরা আমাদের দেশে ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে বাস করে। আবার কিনা ওরা প্রবল পরাক্রান্ত, জারকে উচ্ছেদ করার স্বপ্ন দেখে। বলে রা কাকাবাবু হাসলেন। অনেক পরে বুঝলাম যে তার বিরাট স্বপ্নের ইঙ্গিত আর তিনি ওই গল্পের মধ্যে দিয়েছিলেন।